মিঠুর ঠোঁটের কোণের হাসি দেখে শরীর জ্বলে উঠছে সুহার। কোনো কথা না বলেই ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল। মিঠু হাসলো। সিগারেটের প্যাকেটটা রিয়াজের। সুহাকে হাসতে দেখে সে উঠে গিয়েছে। ভুলবশত তার প্যাকেটটা এখানেই রেখে গিয়েছে। সুহাকে বেরিয়ে যেতে দেখে রিয়াজ ছুটে আসলো। মিঠু টেবিল থেকে সিগারেটের প্যাকেটটি হাতে নিয়ে বলল, তুই থাক, আমি আসছি। অতঃপর বেরিয়ে গেল। সুহা বেশি দূর যায়নি। লম্বা কদম ফেলে তার পাশাপাশি এসে পথ ধরল। ঠোঁটে মিটিমিটি হাসি ধরে রেখে সুহার সামনে বারবার সিগারেটের প্যাকেট ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। সুহা একবার গরম চোখে তাকিয়ে পায়ের গতি আরো দ্রুত করলো। মিঠু গলা ঝেড়ে বলল, টেস্ট করবেন? সুহার প্রচন্ড রাগ হলো। ফোঁস করে শ্বাস নিচ্ছে। দাঁতে দাঁত চেপে বলল, আপনার ফালতু সিগারেট আপনি টেস্ট করুন। মিঠু হাসি থামিয়ে সিরিয়াস ভঙ্গিতে বলল, আমি তো সিগারেটের কথা বলিনি। তারপরে ধীর গভীর গলায় বলল, আমার প্রেম একবার টেস্ট করে দেখুন, সারা জীবন মজে থাকতে ইচ্ছে করবে। ট্রাস্ট মি। সুহা দু কদম পিছিয়ে গেল। চোখের দৃষ্টি তীক্ষ্ণ করে কঠিন গলায় বলল, আপনার সে ইচ্ছেই থেকে যাবে। মিঠু সিগারেটের প্যাকেট সুহাকে দেখিয়ে দূরে ছুঁড়ে মারল। মৃদু হেসে বলল, এবার ইচ্ছে পূরণ হবে। আমি সিগারেট খাই না, ওটা রিয়াজের ছিল। বললেই বিশ্বাস করতে হবে? মিঠু আরেকটু এগিয়ে এসে বলল, তাহলে কি করতে হবে বলুন না, কি করলে বিশ্বাস করবেন? সুহা আরেকটু পিছিয়ে গিয়ে জড়ানো গলায় বলল, দূরে সরুন। মিঠু একই ভঙ্গিতে বলল, তাহলে আপনি আমায় বিশ্বাস করুন। কি প্রমাণ আছে বিশ্বাস করার মতো? একেবারে আমার কাছাকাছি চলে আসুন, রোজ নিজে ইচ্ছে মতো চেক করতে পারবেন প্লিজ। সুহা কটমট চোখে তাকিয়ে বলল, যান তো এখান থেকে। দূরে কেন ঠেলে দিচ্ছেন? এমন পাগলামি আপনাকে মানায় না। সবার জন্য করি না তো, শুধু আপনার জন্য। সুহা তপ্ত শ্বাস ছেড়ে বলল, কি জন্য ডেকেছেন? আপনি বিয়ে করতে রাজি হয়েছেন? সত্যটা আপনার মুখ থেকে শুনতে চাইছি। কেউ আপনাকে ফোর্স করে রাজি করাক আমি তা চাই না। আমি চাই আপনি শুধু আমার জন্য রাজি হন। সুহা শান্ত গলায় বলল, আমাকে কেউ জোর করেনি। সত্যি? কিন্তু এখন আমি আর আপনাকে বিয়ে করব না। কেন কেন? আমি সিগারেট খোর পছন্দ করি না। ওটা সত্যি রিয়াজের ছিল? আচ্ছা, আমার সম্পর্কে যা যা জানার ওকে ফোন করে জেনে নিতে পারেন। ও অন্তত আমার প্রশংসা করবে না, এটা নিশ্চিত। ও যদি বলে আমি সিগারেট ফুঁকেছি কখনো, তবে আপনি যা বলবেন সেটাই হবে। নাম্বার দিন। মিঠু নাম্বার দিতেই সুহা সত্যি সত্যি অরুর নাম্বারে কল দিল। রিসিভ হতেই সুহা সালাম দিল। অরু বলল, কে? আমি সুহা। ও ভাবি, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। একটা ব্যাপার জানার ছিল। বলো না, কি বলবে? তোমার ভাইয়ের কি সিগারেট খাওয়ার অভ্যাস আছে? না তো, কে? আমি দেখলাম, সেজন্যই জিজ্ঞেস করেছি। কি বলো, ভাইয়ার এসব অভ্যাস নেই। ওর সবচেয়ে বড় বদ অভ্যাস ঘর অগোছালো রাখা। সিগারেট ছুলে তো ঘরেই জায়গা দিতাম না। আচ্ছা, আমি বোধহয় ভুল দেখেছি। রাখছি। ঠিক আছে। সুহা কল কেটে সামনে তাকাতেই মিঠু ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি বুঝলেন? তুলসী পাতা। তাহলে আমার কদর করা উচিত আপনার। সুহা আর চোখে তাকালো, কিছু বলল না। মিঠু আজ সাহসের কাজ করলো। সুহার হাত নিজের মুঠোয় চেপে ধরলো। সুহা হাত ছাড়ানোর চেষ্টা করলো, তবে সেটা ক্ষীণ সময়ের জন্য। পরক্ষণেই শান্ত হয়ে গেল। মিঠু বলল, অফিস শেষে আমার জন্য অপেক্ষা করবেন, আমি আপনাকে পৌঁছে দেব। আমি একাই পারবো। জানি, তবুও অপেক্ষা করবেন। কেন এত অধিকার দেখাচ্ছেন? কারণ আপনি আমার হবেন। নিজের সব কিছুই আমি ভীষণ যত্নে আগলে রাখি। আমার যত্নে করা কিছু মানুষ আছে, আমার বোনেরা, বাবা মা, বন্ধু, এরা আমার বড্ড বেশি প্রিয়। আপনিও তাদেরই একজন, সোহা। সুহা অবাক চোখে দেখছে। আদতে এসব সত্যি হবে? যদি এসব স্বপ্ন হয়ে থাকে, তবে এই স্বপ্ন বাস্তবে রূপ নিক, এটা মনে প্রাণে চাইল সে। বহুদিন পর আবারও নিজের কথা ভাবল। অমি সারা বাড়ি চড়ে বেড়াচ্ছে। দাদু অপুর ঘরে গিয়ে স্থির হলো। ছোট ছোট পায়ে এগিয়ে আয়শা সুলতানের বিছানায় উঠে পড়ল। আয়শা সুলতানা আর চোখে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি জন্য এসেছো? অমি টুকটুক করে তাকিয়ে বলল, এটা আমার বাড়ি। আয়শা সুলতানা বিরোধিতা করে বললেন, বললেই হলো, এটা আমার বাড়ি। অমি জেদ ধরে বলল, বাড়ি আমার,
বিছানা আমার, ছেলেও আমার, মেয়েও আমার, সব আমার। তোমার কিছু নেই। ইস, ছেলে মেয়ে কোথায় পেয়েছো তুমি? আমি হাসপাতাল থেকে কিনে এনেছি। জন্ম দিলাম আমি, আর ছেলে মেয়ে তোমার হয়ে গেল? যাও, এটা মেয়ে তোমাকে দিয়ে দিলাম। কোন মেয়েকে দিলে? আরুকে। অরুকে কেন? আরু আমার থেকে ঝগড়া করে। আয়েশা সুলতানা উচ্চস্বরে হেসে উঠলেন, বললেন, অরু তোমার সাথে ঝগড়া করে? হ্যাঁ, আমার চকলেটও খেয়ে খেয়ে নেয়। একটু দে, তারপর পুরোটা খেয়ে নেয়। অরু বাড়ি ফিরে অমির খোঁজে এ বাসায় আসলো। তার হাতে চকলেট। আয়েশা সুলতানার ঘরে ঢুকে চকলেট দেখাতেই অমি অরুর কাছে চলে গেল। আয়েশা সুলতানা বললেন, একটু আগে না বললে আমার মেয়ে ভালো না? তাহলে আমার মেয়ের কাছে কি? অমি অরুর গালে চুমু দিয়ে বলল, না, মিষ্টি মেয়ে আরু, তোমার আমি পচা ছেলে। ওকে নিয়ে যাও। অর্ধরাত্রি। অরুর সব গুছিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। তখনই রামির কল। রিসিভ করে ফোন এক জায়গায় রেখে বইপত্র গুছিয়ে নিচ্ছে অরু। রামি জিজ্ঞেস করলো, পড়া শেষ? হুম। আচ্ছা, তাহলে ঘুমিয়ে যা, সকালে আবার উঠতে হবে তোকে। অরু জবাব দিল না। বইপত্র গোছানো শেষ করে ফোন হাতে নিয়ে বিছানায় হেলান দিয়ে বসলো। বলল, কথা বলতে না চাইলে এখন কল দিয়েছো কেন? ভেবেছিলাম তুই পড়ছিস, তুই পড়লি আর আমি কলে থাকলাম। এখন তো পড়া শেষ তোর, তো এখন ঘুমাবি না? না। কেন? তোমার কি কথা বলতে ইচ্ছা করছে না? কল দিয়ে বেঁচে যাওয়ার ফোন দিয়ে আসছো, তবেই না কাল বড় গলা করে বলতে পারবে আমি তো কল দিয়েছিলাম। রামি স্ক্রিনে এক ধ্যানে তাকিয়ে থেকে হাসলো। অরুণ নাক মুখ কুঁচকে কথা বলার ভঙ্গিমা দেখে তাকে জ্বালানোর জন্য বলল, এখানে অনেক সুন্দরী মেয়ে আছে বুঝলি। অরু চোখ রাঙিয়ে বলল, তুমি সুন্দরী মেয়ে দেখতে গিয়েছো নাকি ডিউটি করতে? এক ছিলে দুই পাখি আর কি। তুমি সুন্দরী মেয়ে দেখো, বাড়িতে আসবে না বলে দিলাম। বলেই অরু খট করে লাইন কেটে দিল। রামি পরপরই আবার কল দিল। রিসিভ করে অরু বলল, ডিস্টার্ব করো কেন? রামি মৃদু হেসে বলল, বউ দেখতে? না, তুমি সুন্দরী দেখো গিয়ে। আমার বউ তো সবার চেয়ে বেশি সুন্দরী, সে ছাড়া আর কোন সুন্দরীকে দেখবো? অরু সুচালো চোখে তাকিয়ে বলল, কথা ঘোরানোর চেষ্টা করছো? মোটেই না। আমি এখন ঘুমাবো। এখন ঘুমানো যাবে না। বললেই হলো। আমি যখন বলেছি তখন অবশ্যই হবে। আমার উপর কথা বলো যে তোমার বুক কাঁপে না? তুই কি এমন যে বুক কাঁপবে? কি বলতে চাও? আমি কিছু না, বুঝবে একদিন, যেদিন আমি থাকবো না। রামি তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, কোথায় যাবি তুই? ঘুরতে চলে যাব কোনো দেশে, তখন আমার অভাব বুঝবে। রামি হেয়ালি করে বলল, এমন ভাব ধরলি? আমি তো ভেবেছি আমার জীবনটাকে শান্তিময় করে দিয়ে কোনো দিকে চলে যাবি। কি ভেবেছো কি চান্দু? তোমাকে আমি এত সহজে ছেড়ে দিব? এখনো তোমাকে কড়াই দিলাম না, ভাজা ভাজা করা এখনো বাকি। তুই কি এমনি এমনি আমি সাংঘাতিক বলি? কি অনায়াসে আমার জীবনের সূত্র মিলিয়ে বসে আছিস। মনে হচ্ছে মান হাতে পেলেই টপাটপ অঙ্ক কষে ফেলবি। বেয়াদব হচ্ছিস দিন দিন। আদব কায়দা কিছু শেখ আমার কাছ থেকে। ভবিষ্যতে ছেলেমেয়েরা তোর কাছ থেকে কি শিখবে? আমার কাছ থেকে শেখার অনেক কিছুই আছে, কিন্তু তোমার কাছ থেকে কি শিখবে? রামি বুক ফুলিয়ে বলল, আমাকে দেখেই তো শিখবে, তোর কাছ থেকে তো শেখার মতো কিছুই নেই। অরু হো হো করে হেসে বলল, কিভাবে শয়তানের পেছনের কুড়াল মারা যায় সেটাই শিখবে। রামি মাথা চুলকে বলল, আসলেই তো, আমাদের কাছ থেকে কি শিখবে? একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। দুজন ফোনের দুপাশ থেকে হেসে গড়াগড়ি দিচ্ছে। রামি নিজের হাসি থামিয়ে বলল, ভালো হয়ে যা অরু, ভালো হতে পয়সা লাগে না। তুমি কাকে জ্ঞান দিচ্ছ? হ্যাঁ, আগে নিজে তো ভালো হও। আমার মধ্যে খারাপের কি আছে? সেটা কি বলবো এখন? রামিয়ে বলল, কে যেন আমার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠিয়েছিল, সেটা কি পাঠাবো? অরু চেঁচিয়ে উঠে বলল। এটা ডিলিট করো বলছি। রামি দাঁত কেলিয়ে বলল, করবো না ডিলিট। ভালো হচ্ছে না কিন্তু। ডিলিট দেব, একটা শর্ত আছে। কি শর্ত? আমি যদি ভিডিও ডিলিট দিই তাহলে আমি কি পাবো? যাও, সব জায়গায় 2 নাম্বারই, ডিলিট দিতে হবে না। সত্যি ডিলিট দিতে হবে না? অরু করুণ চোখে তাকিয়ে বলল, এমন করো কেন? ডিলিট করে দাও না। তোর ঘুমাতে দেরি হচ্ছে, ঘুমিয়ে পর, আমি আবার ফ্রি হলে কথা হবে। বলে রামি লাইন কেটে দিল। অরু তবুও অসহায় চোখে স্ক্রিনে তাকিয়ে রইল।
ফোন রেখে সে ভাবলো ভবিষ্যৎ বাচ্চা কাচ্চা তাদের দুজনের কাছ থেকে কি শিখবে। প্রকৃতিতে শীতের আগমন, তবুও যেন হঠাৎ হঠাৎ বৃষ্টি হয়ে চমকে দিচ্ছে। ঝিরিঝিরি মন মাতানো প্রেমের বৃষ্টি। সুহা অফিস শেষ করে বের হলো মাত্র। মিঠু গাড়ির কাঁচ নামিয়ে তার দিকে তাকিয়েই বসে আছে। সুহা দেখেও না দেখার ভান করে চলে যেতে নিল। পিছু ডাকলো মিঠু। সোহা, আমি অপেক্ষা করছি তো। না চাইতেও একবার পেছন ঘুরে তাকালো সুহা। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি যেতে পারবো, সাথে অবনী আছে। মিঠু বলল, অবনীর এভাবে একা চলাফেরা উচিত নয়। বলুন বিয়ে করে নিতে, আর আপনার জন্য তো আমি আছি। অবনী বলল। চলাফেরা করতে হলে বিয়ে করতে হবে কেন? মিঠু বলল, আশেপাশে শকুন থাকে। অবনী ফোড়ন কেটে বলল। আপনিও বুঝি শকুন? সুহা কড়া সুরে বলল, বড্ড বেশি কথা বলেন আপনি। আপনি চুপচাপ গাড়িতে বসলেই তো আর আমার কথা বলার প্রয়োজন পড়ছে না। সুহা চারপাশে সাবধানী চোখে তাকিয়ে হাল ছেড়ে দিল। অবনীকে বলল, তুই বাসায় যা, আমি আসছি। অবনীকে বিদায় দিয়ে মিঠুর গাড়ির সামনে এসে দাঁড়ালো। মিঠু ঠেট এলিয়ে হাসলো। ফ্রন্ট সিটে বসে সিট বেল্ট বেঁধে নিতেই মিঠু ব্রু উঁচিয়ে তাকালো। সুহা কিছু বুঝতে না পেরে শুধালো, কি এভাবে তাকিয়ে আছেন কেন? আপনাকে সিট বেল্ট কে বাঁধতে বলেছে? আমাকে কি চোখে পড়ছে না? সুহা বোকার মতো তাকিয়ে রইল। রিমঝিম বৃষ্টিতে গাড়ি অবনের বাসার রাস্তা না ধরে অন্যদিকে ঘুরলো। সুহা জিজ্ঞেস করলো, এদিকে কোথায় যাচ্ছেন? কয়েক ফোঁটা বৃষ্টিতে মুখ ভিজে আছে সুহার। ঝলমলে মুখশ্রী, দৃষ্টি স্বচ্ছ, চোখের চাহনি কতটা গভীর। মিঠুকে চুম্বকের মতো আকর্ষণ করছে সবকিছু। বেশিক্ষণ তাকাতে পারলো না সে। ড্রাইভিং এ আছে। এই মুহূর্তে একটা অঘটন ঘটে যেতে পারে। তার আগেই দৃষ্টি সরিয়ে নিল। সুহা জবাব না পেয়ে দ্বিতীয়বার আর জিজ্ঞেস করলো না। সামনের কাজ পেয়ে বৃষ্টির ফোঁটা নেমে যাচ্ছে। এক ধ্যানে সেদিকে তাকিয়ে রইল সুহা। সময়ের সাথে পাল্লা দিয়ে ঝিরিঝিরি বৃষ্টি তুমুল বর্ষণের রূপ নিল। সাথে বাড়লো ঠান্ডার প্রকোপ। ওড়নাটা চাদরের মতো গায়ে জড়িয়ে নিল। মিঠু বৃষ্টির গতি দেখে এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে দিল। বেশ কিছুক্ষণ সুহার দিকে তাকিয়ে থেকে বলল, বেশি ঠান্ডা লাগছে? একটা ওড়নায় শীত নিবারণ হচ্ছে না। তবুও সুহা চুপচাপ রইল। মিঠু বুঝতে পারলো ঠান্ডা লাগছে সুহার। তার নিজের কাছেও লাগছে। বাড়তি কোনো কাপড়ও নেই যা সুহাকে দিতে পারবে। সুহা আর চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনার ঠান্ডা লাগছে না? সুহার কাছ থেকে এই প্রশ্নটা একেবারে অপ্রত্যাশিত ছিল। মিঠু ভারী অবাক হলেও পরক্ষণে প্রফুল্ল চিত্তে হাসলো। ধীর গলায় বলল, এখন একটু ঠান্ডা লাগছে না, বিশ্বাস করুন। সুহা জড়সড় হয়ে জানালার দিকে মুখ করে বসলো। প্রশ্নটা সে মানবিকতার দিক থেকেই করেছে, কিন্তু পাশের মানুষটার রিয়াকশন দেখে মনে হচ্ছে সে দু একটা চুমু দিয়ে বসেছে। মিঠুর কথায় তার দিকে ফিরতে বাধ্য হলো সুহা। সে বলল, আমার প্রচন্ড ঠান্ডা লাগছে সোহা, একটু কাছে এসে বসবেন? মিঠুর এমন আবদারে সুহা তীক্ষ্ণ চোখে তাকিয়ে কঠিন গলায় বলল, গাড়ি স্টার্ট দিয়ে আমার বাসায় দিয়ে আসুন। আপনিও বাসায় যান, ঠান্ডা কমে যাবে। মিঠু সুহার কথা উপেক্ষা করে বলল, বৃষ্টিতে ভিজবেন? সুহা কাটকাট জবাব দিল, না। বৃষ্টি আপনার পছন্দ না? এখন ভেজার ইচ্ছে নেই। মিঠু সুহার চোখে চোখ রেখে অনুরাগী স্বরে বলল, বিয়ের পর দুজন ভিজবো একসাথে, তখন কিন্তু কোনো বারণ শুনবো না আমি। সুহা শক্ত থাকতে গিয়েও বারবার দুর্বল হয়ে পড়ে। সে এত সহজে ধরা দিতে চায় না, আর একটু বুঝতে চায় মিঠুকে। বৃষ্টির তেজ কমতেই মিঠু গাড়ি স্টার্ট করলো। ধীরে ড্রাইভ করছে, যেন তাড়াতাড়ি পথ না ফুরিয়ে যায়। অবনীর বাসা আসতেই গাড়ি থেমে গেল। সুহা নেমে বাসার দিকে এগিয়ে গিয়ে আবার পিছু ফিরে এলো। মিঠু গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে। বৃষ্টি এখনো পুরোপুরি বন্ধ হয়নি। সুহা দু কদম এগিয়ে বলল, একদম বৃষ্টিতে ভিজবেন না। মিঠু আলতো হেসে মাথা ঝাঁকিয়ে গাড়িতে গিয়ে বসলো। সুহা ফিরতে গিয়ে আরো একবার পিছু ফিরলো। মিঠু অপলক তাকিয়ে রইল। আজ মনের কালো মেঘগুলো কেটে গিয়েছে। কেন যেন মনে হলো সুহার মনে তার জন্য একটু হলেও জায়গা আছে। অরফোন হাতে বসে আছে। রামিকে বলল, তুমি তো দুদিন পর আসবে, আমি তোমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করব। আমার খুব শখ ড্রাইভ করে তোমাকে বাসায় নিয়ে আসা। রামের চোখ কপালে, বুকে থুথু ছিটিয়ে বলল, তোর ড্রাইভিং লাইসেন্স আছে? ড্রাইভিংও তো জানিস না। না জানি দুদিন পরেই আমার শেষ দিন হয়। পুলিশের ঝামেলা তো আছেই। অর সুচালো নজরে তাকিয়ে রইল। রামি বলল,
ভুল কিছু বলেছি? সেবার মনে নেই বাড়ির সামনে রাস্তায় কি করেছিস? আমি আর মিঠু ছিলাম বলে বেঁচে গিয়েছিস। অন্য কেউ থাকলে তোকে মেরে আলু ভর্তা বানিয়ে দিত। ড্রাইভিং শিখতে গিয়ে আমাদের দুজনকে নিয়ে গাছের সাথে গাড়ি বাড়ি মেরেছিস। তো শিখতে গেলে এমন একটু একটু হয়। তুই যেখানে ড্রাইভিংটাই জানিস না, সেখানে আমাকে ড্রাইভ করে বাসায় নিয়ে বিলাসিতা। তবু আমি বিলাসিতা করতে চাই। তোর বিলাসিতার জন্য আমি মরতে পারবো না। মরতে কে বলেছে? বড় জোর হাত পা ভাঙবে। তোমার জন্য বরং ভালোই হবে, বেশ লম্বা একটা ছুটি পাবে। কোনো বউ স্বামীর হাত পা ভাঙা কামনা করে? তোর মতো ডাকাত আমি দুটো দেখিনি। অন্যদিকে চোখ দিলে একেবারে চোখ তুলে অন্ধ বানিয়ে রাখবো। তখন দুটো কেন, একটা ডাকাতও দেখার সৌভাগ্য হবে না। রামি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, না, দেখছি অন্য ব্যবস্থা নিতে হবে। আমাকে আবার বিয়ে দেবে নাকি? ছেলে ঠিক করেছো? দেখি ছবি টবি দেখাও। পছন্দ অপছন্দের ব্যাপারটা আছে না। প্রথমবার না হয় সবাই গরু ধরে বিয়ে দিয়েছে, এবার আর তেমন ভুল চাই না। রামি কটমট চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, খুব বিয়ে করার শখ তোর না? আমি একবার বাড়ি এসে নেই, তারপর তোর বিয়ে করার শখ মেটাচ্ছি। রামি কল কেটে দিল। অরু কল ব্যাক করলেও রামি ফোন তুলল না। দুদিন আর কোনো কল দেয়নি না। অরুর কল মেসেজের রিপ্লাই করেছে রামি বাসায় ফিরবে। অরুর তখন ক্লাস, তাই এবার আর ইচ্ছে পূরণ হলো না। রামি প্রতিবারের মতো বাসায় পৌঁছে গেল। সবার সাথে দেখা করলেও অরুর সাথে দেখা হলো না। সারাদিন গড়িয়ে বিকেল পড়ল, তারপর সন্ধ্যা পেরিয়ে রাত। অরু এ বাসায় আসলো না। রামি প্রচন্ড রেগে আছে। সেদিন অযথাই রাগ উঠিয়ে দিল। এখন রাত হয়ে গেল, অথচ আর দেখা নেই। রাতের খাবার খেয়ে গম্ভীর মুখে রুমে ফিরে গেল। অরুর কল পেয়েও ধরল না। মেসেজ আসতেই চেক করলো। ছাদে আসো। রামি যাবে না বলে ঠিক করলো। পরক্ষণেই চিন্তা হলো একা একা নিশ্চয়ই ছাদে দাঁড়িয়ে আছে মেয়েটা। ঝটপট ছাদে পা বাড়ালো। অরু তাদের সাথে দাঁড়িয়ে আছে। রামি ছাদে উঠতেই তার দিকে একটা কাগজ ছুঁড়ে মারলো। কাগজ এসে পড়লো রামির শরীরে। ছাদের লাইট জ্বালানো আলোতে কাগজ মেলে ধরলো রামি। এই বালক, ডেটে যাবা? রামি কাগজ সরিয়ে অরুর দিকে তাকালো, দেখলো মেয়েটা মিটিমিটি হাসছে। রামি কাগজ ছুঁড়ে ফেলে বলল, লজ্জা করে না বখাটেদের মতো আচরণ করতে? তোমাকে দেখলে আমার লজ্জা করে না জান, প্রেম প্রেম পায় বলে চোখ মারলো অরু। রামি একটা চিকন রড তুলে নিল নিচ থেকে। এটা দেখিয়ে বলল, মা না খেতে চাইলে এখান থেকে যা। বরের সাথে ফ্লাচিং, কত বড় সাহস! অরু দ্রুত ছাদ থেকে নেমে গেল। রামির রাগ ধরে রাখতে চাইলেও পারল না। অরু নেমে যেতেই হেসে ফেলল। অরুকে বোঝাতে হবে সে এখনো রেগে। ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে নিচে নেমে এলো। নিজের ঘর পর্যন্ত গিয়েও আবার ফিরে এলো কলিং বেলের শব্দে। এত রাতে কে হবে ভাবতে ভাবতে দরজা খুলেই থমকে গেল। অরু দাঁড়িয়ে আছে, তাও আবার শাড়ি পরে। তাকে সরিয়ে দিয়ে সোজা রামির ঘরে গিয়ে ঢুকলো। রামি দরজা বন্ধ করে নিজের ঘরে ঢুকে গম্ভীর স্বরে বলল, এসব কি শুরু করেছিস? রাত বিরাতে শাড়ি পরে আমার ঘরে কি? অরু দাঁত কেলিয়ে হাসলো। ধীরে ধীরে কাছে এসে বলল, রাগ কমেনি এখনো? দেখো আমি শাড়ি পরেছি, সুন্দর লাগছে না? রামি ঢোক গিলল। রাগের অভিনয়টুকুও ঠিক মতো ধরে রাখতে পারল না। অরুর দিকে দুগতম এগিয়ে অরুর গালে হাত রাখলো। ব্যাকুল স্বরে বলল, কেন এত জ্বালাচ্ছিস অরু? অরুর মিটিমিটি হাসি ভয়ঙ্কর শব্দে রূপ নিল। চমকে উঠল রামি। হাসছিস কেন? অরু বলল, আমি যাচ্ছি। যাচ্ছি মানে? অরু হাসতে হাসতে বলল, তুমি কতক্ষণ আমার উপর রাগ ধরে রাখতে পারো এটাই দেখার ছিল। দেখা শেষ, এবার আমি যাচ্ছি। অরু বেরিয়ে গেল। রামি পেছন থেকে বলল, এটা কিন্তু ঠিক হচ্ছে না অরু। আমাকে জ্বালিয়ে কি শান্তি পাচ্ছিস? অরু ছুটে বেরিয়ে গেল। বাসায় এসে শাড়ি খুলে ফেললো। সাহস করে গিয়েছে, কিন্তু রামির কাছে আসায় প্রচন্ড লজ্জা হচ্ছিল। ভাবতে পারেনি রামি এত সহজে গলে যাবে, তাই তো দ্রুত কেটে পড়েছে। গত রাতের ঘটনার পর আজ পুরোটা দিন অরু পালিয়ে বেড়ালো রামির কাছ থেকে, অথচ রামি তাকে খুঁজতে একটিবারের জন্য তাদের বাসায় আসেনি। মস্তিষ্ক বলে বেঁচে গিয়েছিস আরু, রামি ধরতে পারলে রক্ষে থাকবে না। অথচ মন কোথাও একটা চেয়ে বসলো রামি তাকে খুঁজতে আসুক। পুরো দিন কেটে গেলেও রামির দেখা নেই। খানিকটা অবাক হলো অরু। আয়েশা সুলতানা অরুকে বাসায় ডাকলেন। সন্ধ্যার পর শাশুড়ির ডাকে উপস্থিত হলো এ বাসায়। আয়েশা সুলতানা জিজ্ঞেস করলেন, কাল থেকে এ বাসায় তোকে আসতে দেখলাম না,
কি ব্যাপার? অরু মিথ্যে বলল। পড়ার চাপ তো তাই। আয়শা সুলতানা মেয়েকে ধমক দিলেন। রাগ তোর পড়াশোনা, চাপ তো প্রতিদিনই থাকে, এ দুদিন একেবারে কি এত চাপ হয়ে গিয়েছে? অরু মাথা নিচু করে নিল। আয়শা সুলতানা পরপরই অরুকে টেনে নিজের পাশে বসিয়ে দিয়ে আদরের স্বরে বললেন, রাগ করেছিস? অরু দুদিকে মাথা দুলিয়ে জানান দিল সে রাগ করেনি। হাসলেন আয়শা সুলতানা, বললেন, এ বাসা আর ও বাসা কি, দুটোই তো এক। তাহলে এ বাসায় আসতে সমস্যা কোথায়? অরু এখন কিভাবে শাশুড়িকে বোঝাবে সে কেন আসেনি? একেবারে যে আসেনি তেমনটাও না, গত রাতেই এসেছে। এটা বলবে কিভাবে? সে নিশ্চুপ রইল। আয়শা সুলতানা অরুর চুপ থাকা দেখে বললেন, যা, সবার সাথে গিয়ে গল্প কর। অরু ধীর পায়ে উঠে দরজা পেরিয়ে একবার পেছনে তাকালো। আয়শা সুলতানার চোখের আড়াল হতে পায়ের গতি বাড়ল। হরিণীর মতো লাফিয়ে চলল রামের ঘরে। উকিঝুঁকি দিয়ে দেখলো ঘর একদম ফাঁকা, তাই ছুটলো তরির কাছে। আমি বিছানায় খেলনা ছড়িয়ে খেলছে। অরু ডাকলো তাকে, এই পুচকে, এই দিকে আয়। অমির নাক মুখ কুচকে গেল পুচকে শুনে। সে কি ছোট বাবু? মুখ গোমরা করে বলল, আমি পুচকে না। দুহাত ছড়িয়ে বিশাল পরিমাপ দেখিয়ে বলল, এত বড় আমি। অরু এগিয়ে এসে বলল, তাহলে আমায় কোলে নে। বাবা গো, আমাকে কোলে নিয়ে আমি তো মরেই যাব। তখন আমার পাপা আর আম্মু ছোট্ট আমি সোনা পাবে কোথায়? তরি ছেলের পাকা কথায় মিটিমিটি হাসছে। অরু মুখ ভেঙচি কেটে বলল, তাহলে নিজেকে বড় দাবি করিস কিভাবে? উনি নাকি বড়। শেষ কথাটা ব্যঙ্গ করেই বলল অরু। অমি রেগে নাক ফুলিয়ে ফেলল। কথা বলতে গিয়েও কেমন হাঁপাচ্ছে। বলল, আমার মেজাজ ঠান্ডা হচ্ছে কিন্তু। অরু তরি দুজনেই খিলখিল করে হেসে উঠল। অমি সবসময় মেজাজ গরমকে মেজাজ ঠান্ডা বলে থাকে। অমির রাগে কেঁদে ফেলল। তরি আর অরুকে ঠেলে বিছানা থেকে উঠিয়ে ঘর থেকে বের করে দরজা আটকে দিল। লক করতে না পেরে দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছে, যেন অরু বা তরি কেউ ঘরে ঢুকতে না পারে। দরজার বাইরে দাঁড়িয়ে দুগুণ সমান তালে হেসে চলেছে। পেছন থেকে মাহমুদের শান্ত স্বর শোনা গেল, দু বোনের এভাবে হাসাহাসির কারণ কি? আমিও কি আপনাদের মতো সামিল হতে পারি? তরি ঠোঁটে চওড়া হাসি ধরে রেখেই অমির কাণ্ডকীর্তি বর্ণনা করলো। মাহমুদ শব্দহীন হাসলো। তরির এখনো মাহমুদের হাসি সেই প্রথম দিকের দিনগুলোর মতোই চমৎকার লাগে। মনে হয় মাহমুদের ঠোঁটের পাশাপাশি চোখ দুটো চিকচিক করে হাসে। অরুর দিকে তাকিয়ে মিটিমিটি হেসে মাহমুদ বলল, অরুর ভাগ্নে বলে কথা। সে যেমন আমায় ছাদে আটকে রেখেছিল, আমার ছেলেও তেমন করে দু বোনকে বের করে দরজা আটকে দিয়েছে। তরি ও মাহমুদের সাথে তাল মিলিয়ে হাসছে। অরু হাসির মাঝেও তেজি গলায় বলল, ঠিকই তো করেছি। তুমি কিভাবে উঠে পড়ে লেগেছিলে আমায় বুড়ো লোকের সাথে বিয়ে দিতে। মাহমুদ অরুকে রাগাতে বলল, এখন তো বুড়ো বরই পেয়েছো, আর আমিকে কি বুড়ো মনে হয় না? অরু মাহমুদের কথায় ঘোর বিরোধিতা করলো। মোটেই না। কোন দিক থেকে তাকে বুড়ো মনে হয়? মাহমুদ এবার শব্দ করে হাসলো। তরিকে শুনিয়ে বলল, শুনেছ তরি, অরুর কি মায়া তার বরের জন্য, শুধু তুমিই আমায় কদর করলে না। অরু বিড়বিড় করে বলল, কদর না করলে অমি নামক অ্যাটম বম কোথা থেকে ডাউনলোড হলো? আকাশ থেকে উড়ে উড়ে কোলে এসে জুড়ে বসছে। মাহমুদের কানে কথাখানা পৌঁছাতেই সে কেশে উঠে পাশ কাটিয়ে গেল। দরজায় করাঘাত করে বলল, পাপা এসেছি বাবা, দরজা খুলবে না? অমি দরজা থেকে সরে দাঁড়াতেই মাহমুদ ভেতরে প্রবেশ করলো। অমি বলল, পাপা দরজা লক করে দাও। অরু আর তরি দুষ্টু মেয়ে দুটি কে ঢুকতে দেবে না। মাহমুদ ছেলের সাথে তাল মিলিয়ে দরজা লক করে দিল। ইরা তরি রাতের খাবারের ব্যবস্থায় রান্নাঘরে ঢুকলো। অরু গেল ঈশিতার ঘরে। ঈশিতা পড়ছে। অরু তার বিছানায় বসলো। চুপচাপ বসে থাকতে গিয়ে ঘুমে চোখের পাতা ভারী হয়ে এলো। ঈশিতার বিছানাতেই ঘুমিয়ে পড়লো। রাতের খাবার খেতে ঈশিতা তরি অনেক ডাকাডাকি করেও অরুকে তুলতে পারেনি। সবাই খেতে বসেছে। সাদাত, রামি সকলেই বাসায় এসেছে। খাবার টেবিলে উপস্থিত আয়েশা সুলতানা তরিকে জিজ্ঞেস করলেন, ওরও কোথায়? খাবে না? ঘুমাচ্ছে, অনেক ডাকাডাকি করেও লাভ হলো না। আয়েশা সুলতানা আর তরির কথোপকথনে রামি জানতে পারলো অরু এ ভাষাতেই আছে। আয়েশা সুলতানা বললেন,
না খেয়ে কিসের ঘুম? যাও ডেকে নিয়ে আসো। তরি হতাশার নিঃশ্বাস ত্যাগ করে বলল, অনেক তো ডাকলাম, উঠবে বলে মনে হচ্ছে না। রামি বলল, তোমরা খাওয়া শুরু করো, আমি ডেকে আনছি। তরি বলল, ও ঈশ্বর ঘরে ঘুমাচ্ছে। রামি চেয়ার ছেড়ে ঈশিতার ঘরে ঢুকলো। চুলে চোখ মুখ ঢেকে আছে অরুর, একটা বালিশ জড়িয়ে আরামসে ঘুমাচ্ছে। রামি পাশে বসলো, অরুর মুখের ওপর থেকে চুল সরিয়ে নরম স্বরে ডাকলো, অরু। চুল সরানোয় মুখের ওপর কারো ছোঁয়া পেয়ে নড়ে চড়ে উঠে আবার শান্ত হয়ে গেল। রামি নিচু গলায় আরো একবার ডাকলো, অরু, এই অরু, চল খেয়ে তারপর ঘুমাবি। অরু ঘুম ঘুম গলায় চোখ বন্ধ রেখেই বলল, আমি খাবো না। রামি বলল, খাবো না বললে কিভাবে হবে? শক্তি না থাকলে লাফাবি কি করে? ঘুম কাতরে অরু বুঝলো না রামি তাকে শুকনো খোঁচা দিয়ে বসেছে। সে তখনও নিশ্চিত মনে ঘুমাচ্ছে। রামি এবার ধমক দিল, এই অরু, ওঠ, মার খেতে মন যাচ্ছে। আচমকা ধমকে ধরফড়িয়ে উঠলো অরু, মাথা ভার ভার লাগছে। ঝাপসা চোখে রামের দিকে তাকাতেই দ্বিতীয় ধমকে কেঁপে উঠলো। এতক্ষণ ধরে রাখছি, আপু ডেকে গেল, তুই সবাইকে উপেক্ষা করে ঘুমাচ্ছিস? যা, হাত মুখ ধুয়ে খেতে আয়। অরু উল্টো ঝাড়ি দিয়ে বলল, খাবো না আমি। আমাকে ঘুম থেকে তুলেছো কেন? রামি শীতল চোখে তাকালো, ধীর অথচ নিরেট শোনালো কণ্ঠস্বর, বলল, সবার আদর পেয়ে খুব মাথায় চড়েছিস, ভেবেছিস কেউ তো আমায় কিছুই বলছে না, যা ইচ্ছে করব। সহ্যের একটা সীমা থাকে অরু, অতিরিক্ত কিচ্ছুই ভালো নয়, দ্রুত খেতে আয়। রামি বেরিয়ে গেল। অরু শব্দ হয়ে দাঁড়িয়ে রইল। রামির কথায় আজ প্রথমবারের মতো কষ্ট পেল সে। এই যে সবাই তাকে রাগানোর জন্য নানান কথা বলে, অরু রাগ করে না, মিছিমিছি খেপে যাওয়ার অভিনয় করে সবার সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া বাঁধিয়ে দেয়। এই পর্যন্ত রামি তাকে যতবারই খেপিয়েছে, একটি বারও অরুর খারাপ লাগেনি। আজ অজান্তেই ভিতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। সত্যি তো বয়সের তুলনায় সে অতিরিক্ত চঞ্চলতা প্রকাশ করে। ছোটবেলায় মায়ের মৃত্যুর কারণেই বোধহয় সকলে তাকে মা হারা বলে অতিরিক্ত আদর দিয়ে বড় করেছে। শাসন পায়নি বললেই চলে। নাকের ডগায় রাগ নিয়ে থাকা মিঠু পর্যন্ত বোনের কাছে এলে ঠান্ডা হয়ে যেত। এখনো মিঠুর আচরণ তাকে মনে করিয়ে দেয় সে সেই ছোট্ট অরু। সবার আচরণে সে ভুলেই বসলো দিন দিন তার বয়স বাড়ছে। যদিও পরিবারের বাইরে সবার কাছে সে ম্যাচিওর একটা মেয়ে। অজান্তেই অরুর চোখ ভিজে এলো। দ্রুত চোখ মুছে হাত মুখ ধুয়ে নিল, নিজেকে স্বাভাবিক করে খাবার টেবিলে বসলো। সকলের খাওয়া প্রায় অর্ধেক শেষ। অরু বসতেই তোরে খাবার বেড়ে দিল। খাবারে হাত নাড়াচাড়া করছে অরু। অনেকেরই চোখ পড়লো তার ওপর। মাহমুদ শুধালো, খাচ্ছ না কেন অরু? অরু কথা এড়িয়ে বলল, ঘুম থেকে উঠে এভাবে খেতে ভালো লাগছে না। রামি এক পলক অরুকে পর্যবেক্ষণ করে বলল, সব খাবার শেষ করে ঘুমাতে যাবি, কোনো অনিয়ম চলবে না। অরু কথা বলল না, অল্প একটু খেয়ে উঠে গেল। রামি ভালোভাবেই অরুর মন খারাপ লক্ষ্য করেছে। মনে মনে নিজেকে বেশ কয়েকবার দোষারোপ করেছে। সে হয়তো ঠিকভাবে অরুকে বোঝাতে পারেনি। অরু সবার উদ্দেশ্যে বলল, আমি বাসায় যাচ্ছি। ইরা বলল, এখানে কি সমস্যা? তোমার বর এ বাসায়, তুমি ও বাসায়। আয়শা সুলতানা টেবিল ছেড়ে চলে গেলেন। ছেলে বড়দের মাঝে থেকে আপাতত কাজ নেই। মাকে চলে যেতে দেখে রামি বলল, পরে যা। অরু বিরক্তি করলো না, চুপচাপ মেনে নিয়ে রামির ঘরে চলে গেল। রামি স্পষ্ট টের পেল অরুর অভিমান। অন্য সময় হলে অরু তার মুখের উপর না করে দিয়ে নিজেদের বাসায় চলে যেত। তপ্ত শ্বাস ছেড়ে সেও খাবার টেবিল ছেড়ে ঘরে এলো। অরুর নিস্তেজ ভঙ্গিতে বিছানায় বসে আছে। কিছুক্ষণের মাঝে মেয়েটাকে কেমন প্রাণহীন দেখালো। রামি চুপচাপ পাশে বসে অরুর হাত আঁকড়ে ধরলো। অরু বিন্দু মাত্র বাধা দিল না, তবে আগ্রহ প্রকাশ করলো না। রামি ক্রমশ কোমল হলো, ভীষণ আদরে হলো স্বর। রাগ করেছো? খাবার দাবারে অনিয়ম করলে এসব দেখার দায়িত্ব কার? কে বকাঝকা করে তোমায় ঠিক করবে বলো? আমি তো। অরু স্বাভাবিক থাকতে গিয়েও কথায় কিছুটা অভিমান প্রকাশ পেল। আমাকে খুব কষ্টে সহ্য করো, তাই না? আমি রাগ করিনি, তুমি ঠিকই বলেছ। আমি ভুলে বসেছি, আমার বয়স বাড়ছে। রামি দিশেহারা হয়ে পড়ল। মেয়েটাকে বোঝাতে গেল এক আর হচ্ছে আর এক। অরু খাবার দাবারের ব্যাপারে ভীষণ অমনোযোগী। স্বামী হিসেবে স্ত্রীর সব দিক দেখার দায়িত্ব তার। সে হিসেবেই দুটো কথা বলে ফেলেছে, এখন পস্তাতে হচ্ছে। রামি নিজের সর্বোচ্চ দিয়ে বোঝানোর চেষ্টা করলো অরুকে। নিজেকে পরিবর্তন করার কথা আমি বলিনি অরু,
তোকে সবাই এভাবেই ভালোবাসে। আমি শুধু তোর নিজের প্রতি যত্নশীল হওয়ার কথা বলেছি। অরু গাল ফুলিয়ে বলল। এমনিতেও আমার নিজেকে পরিবর্তন করা উচিত। রামি অস্থির স্বরে বলল। একদম না অরু, তোমাকে আমি এভাবেই সবসময় দেখতে চাই। গতকাল যে তুমি আমার নাকে দড়ি দিয়ে পালিয়ে গেলে, আমি কিছু বলেছি তোমায়? তাহলে একটুখানি বকাঝকায় কেন রাগ করে আছো? আমার কি তোমাকে শাসন করার অধিকার নেই? অরুর অভিমান কমেছে। রামির বকাঝকা করার কারণ বুঝতে পেরে নিজেই নিজের উল্টোপাল্টা চিন্তা ভাবনার জন্য অনুতপ্ত হলো। ছোট্ট করে বলল, সরি। তুমি কেন সরি বলছো? বলে রামি আরেকটু কাছাকাছি এগোতেই অরূপ পলক ঝাপটাতল। নিজেদের মধ্যকার ক্ষীণ দূরত্ব অনুভব করে জমে গেল। এতক্ষণে সে টের পেল রামি তাকে সেদিনের মতো তুমি সম্বোধনে ডেকেছে। অরূপ ভীত চোখে তাকিয়ে হড়বড়িয়ে বলল, আমি ভালো হয়ে যাব, আর কোনো দিন নাকে দড়ি দিয়ে ঘোরাবো না। রামি মিটিমিটি হেসে বলল, কিন্তু আমি তো ভালো হব না। কাল মিসেসের দিন ছিল, আজ আমার। ঘাড়ে উষ্ণ নিঃশ্বাস পড়তেই নিজের জামা শক্ত করে খামচে ধরল অরু। প্রেমের উষ্ণতা ক্রমশ গাঢ় হলো। মধ্যরাত, শীতের তীব্রতা হু হু করে বাড়ছে। বারান্দায় একই চাদর গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে দুজন। রামি কোমল স্বরে বলল, ভেতরে চল, এভাবে ঠান্ডা লেগে যাবে।